আজকে আমাদের টপিক হলো হচ্ছে আপনাদের অর্থোগ্রাফিক প্রজেকশন উইথ রাউন্ডস এন্ড ফিলেটস। তার মানে আমরা তো অর্থোগ্রাফিক প্রজেকশন লাস্ট দুইটা ক্লাস আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন পড়ছি। তো লাস্ট ক্লাস ছিল আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন উইথ সার্কেলস। আর আজকে আমরা দেখবো হচ্ছে রাউন্ডস এন্ড ফিলেটস, মানে অর্থোগ্রাফিক প্রজেকশনের সাথে রাউন্ডস এবং ফিলেটস কিভাবে আমাদের জড়িত, বা রাউন্ডস এন্ড ফিলেটস জিনিসটা কি এটা আমরা দেখবো। তো রাউন্ডস এন্ড ফিলেটস জিনিসটা কি? তো ফিলেট জিনিসটা কি বলছে যে এ কার্ভ প্লেস এট দ্য ইনসাইড ইন্টারসেকশন অফ টু অর মোর ফেসেস অ্যাডিং ম্যাটেরিয়াল টু এ। তো দেখেন এখানে যদি দুইটা প্লেন যদি ইন্টারসেক্ট করে একে অপরের সাথে, তবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে একটা শার্প প্লেস তৈরি হয়। তো এই জিনিসটা আমরা শার্প রাখি না, না করে এটা কার্ভ করে দিই। তো কার্ভটা যদি আমরা ইনসাইডে করি তাহলে সেটাকে বলা হয় ফিলেট, আর জিনিসটা যদি আউটসাইডে করা হয় তাহলে সেটাকে বলা হয় রাউন্ড। তো রাউন্ড এন্ড ফিলেটের ভিতরে পার্থক্য দুইটা, একটা হচ্ছে ফিলেটটা হচ্ছে ইনসাইড সারফেসে করা হয়, রাউন্ডটা হচ্ছে আউটসাইড আউটসাইড বা এক্সটেরিয়র ইন্টারসেকশন যে শার্প পয়েন্ট থাকে সেখানে করা হয়। আর ফিলেটটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল এক্সট্রা অ্যাড করি আমরা, আর রাউন্ডের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালকে রিমুভ করি। এই হচ্ছে আমাদের মেইন পার্থক্য আপনার হচ্ছে ফিলেট এবং রাউন্ডের ভিতরে। আচ্ছা, তো দেখেন এখানে পরের এই ছবিতে আমরা আরো বেটা বুঝতে পারবো। এখানে দেখেন যে আমাদের একটা অবজেক্ট দেখানো হয়েছে, অবজেক্টে এখানে দেখানো হচ্ছে একটা প্লেন দুইটা প্লেনকে ইন্টারসেক্ট করছে। তো দুইটা প্লেন যখন যেখানে ইন্টারসেক্ট করে তখন এই যে কর্নারটা থাকে এটা অনেকটা শার্প কর্নার থাকে। তো আমরা এই কর্নারটাকে শার্প রাখি না, না করে আমরা এই কর্নারটাকে একটা কার্ভ কর্নার করে ফেলি। তো এটা যদি আমরা এক্সটেরিয়র পার্ট, অর্থাৎ দেখেন এটা এবং এইটা যেখানে আমরা ইন্টারসেক্ট করছে এই অবজেক্টিভ বেসিসে, এটা হচ্ছে এক্সটেরিয়র সাইড। তো এখানে যদি আমরা কার্ভ করি সেই জিনিসটাকে বলা হয় রাউন্ড। আর এই সারফেস আর এই সারফেস দেখেন এই পয়েন্টারটা শার্প প্লেস তৈরি করছে, এটাকে যদি আমরা রাউন্ড করে দিই তবে এটা হচ্ছে ইন্টেরিয়র সাইড, অর্থাৎ একটা অবজেক্টের ইন্টেরিয়র সাইড। তো এটাকে বলা হয় ফিলেট। অর্থাৎ ফিলেট এবং রাউন্ড কিন্তু প্রায় কাছাকাছি সেম ধরনের জিনিস। যদি ইন্টেরিয়র হয় তাহলে হচ্ছে আমাদের ফিলেট, আর যদি এক্সটেরিয়র হয় তাহলে হচ্ছে সেটা হয়ে যায় রাউন্ড। মানে রাউন্ড আর ফিলেট দুইটা জিনিসটা হচ্ছে আমাদের যে শার্প জিনিসটা থাকে, অর্থাৎ দুইটা আপনার প্লেন ইন্টারসেক্ট করলে একটা শার্প এজ তৈরি হয়। তো ওই শার্প এজটাকে আমরা জাস্ট কার্ভ করে দিই। এই কার্ভ করে দেওয়া জিনিসটা হচ্ছে ফিলেট অ্যান্ড রাউন্ডস। তো রাউন্ডস হচ্ছে এক্সটেরিয়র সাইডে আপনার শার্প করে দেওয়া, আর ফিলেট জিনিসটা হচ্ছে ইন্টেরিয়র সাইডে শার্প করে দেওয়া। এই দুইটা জিনিস কি বুঝছেন সবাই? রাউন্ড অ্যান্ড ফিলেটস কি? জি স্যার, জি স্যার। হ্যালো। আচ্ছা, হ্যাঁ। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা রাউন্ডস অ্যান্ড ফিলেটস কেন করতেছি, মানে এই শার্প কেন করে দেওয়া দরকার, বা আমাদের দরকার কি ছিল? তো এখানে দেখেন, যদি আমরা শার্প করে না দিতাম, আমরা শার্প যদি না করে দিতাম, না করে দিয়ে আমরা যদি আগের মতোই থাকতো, তাহলে এখানে দেখেন যে আপনার হচ্ছে যে এখানে অনেকগুলো স্টেম লাইন গুলো দেখানো হচ্ছে, সেই স্টেম লাইন গুলো এখানে দেখেন অনেক কাছাকাছি, এবং অনেক কাছাকাছি থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে একটা স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি হয়। যে স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি হওয়ার ফলে এই জায়গাগুলো ইজিলি ক্র্যাক তৈরি হতে পারে। ক্র্যাক তৈরি হওয়া মানে আপনার ভেঙে যাইতে পারে, মানে আমি যদি এর উপরে হালকা একটু প্রেসার দিই তবে এখান থেকে ক্র্যাক তৈরি হয়ে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এখানে ইন্টেরিয়র ভাবে আগে থেকে অলরেডি একটা স্ট্রেস তৈরি হয়ে আছে। আর যদি আমি এই জিনিসটা কার্ভ করে দিই, সরাসরি কার্ভ করে দিই, তবে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন রেড লাইন, এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস লাইন। তো এখানে দেখেন এই স্ট্রেস লাইনগুলো এখানে হচ্ছে এই জায়গার মতো এতটা পরিমাণে কনসেন্ট্রেটেড না। তাই এই কারণে এটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেট থাকে। লোয়ার কনসেন্ট্রেট থাকার কারণে আমরা পরবর্তী যখন এর উপর লোড দিই তখন এখান থেকে ক্র্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই জন্য হচ্ছে আমরা এই রাউন্ড অ্যান্ড ফিলেট করি। তার মানে আমরা রাউন্ড অ্যান্ড ফিলেট না করলে আমাদের এখানে হাই স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি হতো। আর ফিলেট করার ফলে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশনটা কমে যায়, ফলে আমরা যখন ইন ফিউচার যখন আমরা এই অবজেক্টের উপর লোড দিব তখন হচ্ছে আমাদের এখানে ক্র্যাক করার সম্ভাবনা কমে যাবে। ক্র্যাক করার সম্ভাবনা কমে যাওয়ার ফলে আমাদের জিনিসটা হচ্ছে অনেক বেশি পরিমাণে লোড নিতে পারবে, অবজেক্টটা অনেক লোড নিতে পারবে। আর হচ্ছে আমাদের এই শার্প পয়েন্ট গুলো অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে দেয়। আমরা যখন এইগুলো অবজেক্ট গুলো ইউজ করি তখন দেখা যাচ্ছে এরকম শার্প থাকলে অনেকটা অনেকটা আপনার ধার মতো থাকে, তো ওইটা দেখা যায় অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট তৈরি হয়ে যেতে পারে, মানে কেটে যেতে পারে। তো এই জন্য জিনিসটা হচ্ছে আমরা এরকম কর্নার মতো না করে রেখে এরকম শার্প করে দিই, একটা কার্ভ তৈরি করে দিই। তো এই কার্ভটা হচ্ছে একটা স্মুথ চেঞ্জ তৈরি করে দিই। ফলে যে ফ্লো লাইনস গুলো থাকে সেটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই যে ফ্লো লাইন, এগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ফলে স্ট্রেসটা লোয়ার, স্ট্রেস মানে স্ট্রেস কনসেন্ট্রেশনটা লোয়ার হয়ে যায়। ফলে এটা হচ্ছে আমাদের হাই লোড নিতে পারে। এই দুইটা জিনিসকে বুঝতে পারছেন যে কেন আমরা রাউন্ড অ্যান্ড ফিলেটস ইউজ করি?
ধরনের থাকে, একদম শার্প এইভাবে রেখে দিই, তাহলে আমাদের এখানে যে ফলো লাইন, এগুলো হচ্ছে আমাদের ভিতরে ফলো লাইন গুলো। দেখেন এই যে সাইড গুলো দেখেন, যে সাইডে আমার এই যে শার্প কর্নার এজ তৈরি হয়েছে, এইসব জায়গায় ফলো লাইন গুলো অনেকটা কি এই ডেনসিটি হাই, ফলে আমাদের এখানে স্ট্রেস, একটা হাই স্ট্রেস কনসেন্ট্রেশন তৈরি হয়। হাই স্ট্রেস কনসেন্ট্রেশন কি? স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা কি জানেন আপনারা? স্ট্রেস কি? হ্যালো? প্রেশার, চাপ। স্ট্রেস, হ্যাঁ মানে স্ট্রেস জিনিসটা তো আপনার ইন্টারমিডিয়েটে একটা আপনাদের আইডিয়া থাকার কথা, যে স্ট্রেস হচ্ছে মানে কি সিগমা ইকুয়ালস টু এফ বাই মানে ফোর্স পার এরিয়া, তাই তো? তো এখন ওইটা হচ্ছে আমরা মানে এক্সটেরিয়র সাইড থেকে যদি কোনো লোড দিই, তবে তার জন্য যে স্ট্রেস তৈরি হয় ওটা হচ্ছে ওই ধরনের স্ট্রেস। আর একটা স্ট্রেস থাকে, সেটা হচ্ছে ইন্টেরিয়র স্ট্রেস, মানে কোনো একটা অবজেক্ট আপনি এমন ভাবে তৈরি করতে পারেন যার কারণে তার ভিতরে অলরেডি আগে থেকে একটা স্ট্রেস থেকে যায়। স্ট্রেস সবসময় কি করে? স্ট্রেস হচ্ছে চেষ্টা করে অবজেক্টের উপরে একটা সবসময় ফোর্স রেখে দিতে, ফলে ওই অবজেক্টটা খুব তাড়াতাড়ি ক্র্যাক করে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার যদি ইন্টেরিয়র ভাবে যদি অলরেডি স্ট্রেস তৈরি হয়ে থাকে, তবে ওই অবজেক্টে আগেই ক্র্যাক করবে। মানে স্ট্রেস, হাই স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে এখানে যদি আগেই ইন্টেরিয়রটা স্ট্রেস তৈরি হয়ে থাকে, তাহলে এই অবজেক্টটা আগে মানে খুব ইজিলি এটা ক্র্যাক করে যাবে। মনে করেন আপনি এই অবজেক্টটা তৈরি করলেন, এই অবজেক্টের উপরে আপনি হাইয়েস্ট সর্বোচ্চ আপনি 100 নিউটন ফোর্স দিতে পারবেন। আর যদি এই জিনিসটাই যদি এই ধরনের শার্প করে ফেলেন, তাহলে এইটার উপরে দেখা যাচ্ছে আপনি 120 নিউটন ফোর্স দিতে পারবেন। অর্থাৎ 120 নিউটন বেশি ফোর্স দিতে পারবেন, 20 নিউটন বেশি ফোর্স দিতে পারবেন। কারণ কি? কারণ এর ভিতরে যে স্ট্রেস কনসেন্ট্রেশনটা এখানে কম, মানে ইন্টেরিয়র স্ট্রেস কনসেন্ট্রেশন, নট এক্সটেরিয়র। এর অবজেক্টের ভিতরে যে স্ট্রেস কনসেন্ট্রেশন সেটা এখানে কম, আর এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি। এই হাই স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে এখানে বেশি পরিমাণে ফোর্স দিতে পারবে না, অল্প একটু বেশি ফোর্স দিলে এখানে ক্র্যাক করে যাবে, মানে এখানে আপনার ভেঙে যাবে। জিনিসটা যদি সহজে বলি, এটা এখানে আছে আপনার দেখা যাবে ক্র্যাক তৈরি হয়ে গেছে। কিন্তু আপনার এই ধরনের রাউন্ড করে দিলে দেখা যায় এটা হচ্ছে সহজে ক্র্যাক তৈরি হয় না, বিশেষ করে এই জায়গায় তো ক্র্যাক তৈরি হয় না। আমি এটা বলে ট্রাই করছি, যেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন কম, এখানে কি স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি। এই কারণে হচ্ছে একটু লোড দিলে এই পয়েন্টগুলোতে, সারফেস গুলোতে ক্র্যাক তৈরি হয়ে যাবে, আর এখানে হচ্ছে ক্র্যাক তৈরি হবে না সহজে। এবার কি বুঝতে পারছেন? আমরা তো এখন ফিলেটস এন্ড রাউন্ডস এগুলো তো ড্র করব, তো হচ্ছে ফিলেটস এন্ড রাউন্ডস এর এই যে আপনার রেডিয়াস বা ডায়ামিটার, এটা অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে। তো বড় এবং ছোটর উপর ডিপেন্ড করে আমাদের যে ডায়ামিটার দেওয়া, এই জিনিসটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে। যেমন দেখেন এখানে লেখা আছে যে স্মল আর্কস ডো নট নিড সেন্টার মার্কস, মানে আমাদের হচ্ছে এই যে যদি আর্কটা খুবই স্মল হয়, তাহলে আমাদের আর কোনো সেন্টার মার্ক দরকার পড়ে না, যেটা আমাদের লার্ক আর্ক থাকলে আমাদের এই সেন্টার মার্কটা দিতে হয়। আর একটা কি, আর দিয়ে আমরা রেডিয়াস বুঝাই, যেটা হচ্ছে রেডিয়াস 0.38 এত। এখানে কোনো ইউনিট দেওয়া নেই, মানে এটা মিলিমিটার ধরে নিব আমরা। আচ্ছা, তো আজকে দেখেন আমাদের হচ্ছে একটা অবজেক্ট দেওয়া আছে, এই অবজেক্টের আমরা হচ্ছে তিনটা ফিগার ড্র করা শিখবো। সেটা হচ্ছে একটা তো টপ ভিউ, ফ্রন্ট ভিউ এন্ড রাইট হ্যান্ড সাইড ভিউ। তো আমি আপনাদের বলছিলাম যে এই ধরনের ভিউ যখনই আমরা দেখবো, তখন সর্বপ্রথম কি ফিক্সড করে নিব আগে? এর আগে ক্লাসে আমি বলছিলাম আপনাদের। হ্যালো? ফ্রন্ট। হ্যাঁ, ফ্রন্ট ভিউ আগে ফিক্স করে নিব, যে আমি কোন দিক দিয়ে আসলে অবজেক্টটা দেখছি। তো আমি ফিক্স করে নিলাম আমি অবজেক্টটা এই দিক থেকে দেখতেছি। তো এই দিক থেকে দেখার কারণে আমাদের এই সামনে যে ভিউটা তৈরি হবে সেটা আমাদের ফ্রন্ট ভিউ, উপরটা টপ ভিউ, আর এই পাশ থেকে যেটা দেখবো সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ। আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো ভিউ আগে ড্র করতে পারেন। তো আমি মনে করলাম হচ্ছে আহ আগে হচ্ছে টপ ভিউ ড্র করে নিতে পারেন বা ফ্রন্ট ভিউ ড্র করেন, বা একই সাথে হয়তো একটা একটা আঁকায় তারপর হচ্ছে অন্য লাইনগুলো দেওয়া লাগতে পারে, কারণ এখানে অনেকগুলো হিডেন লাইন চলে আসে। তো এখানে দেখেন আপনার হচ্ছে প্রথমে যদি আমি হিসাব করি যে আমাদের এই যে লেন্থ, এখান থেকে পুরো লেন্থ বড়, মানে এখান থেকে আমার যে লেন্থটা হবে এটা ঠিক কতটুকু হবে বলেন তো আমাকে? এর আগের দিন আমি আপনাদের বুঝাইছি, আমাকে বলেন তো এই লেন্থ কতটুকু আসবে। এখানে দেখেন এই যে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু? হ্যালো? স্যার 65, মানে হ্যাঁ, পুরাটা লেন্থ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 65 আসে। এখানে দেখেন 45, এটা হচ্ছে 10 রেডিয়াস, আর তো এখান থেকে হচ্ছে 10 রেডিয়াস হবে, মানে এখানে 10, এখানে 10 20, আর এখানে হচ্ছে 45, তাহলে হচ্ছে 20 আর 45 65, তার মানে আমাদের এখানে লেন্থ আসবে 65। আচ্ছা ঠিক আছে।
আর এখানে যখন আমি এটা আঁকবো তখন তো এটা আমাদের 65 কারণ সেম লেন্থ আসবে। আর এই সাইডে দেখেন আমাদের ওয়াইডটা দেওয়া আছে, ওয়াইডটা ডাইরেক্টলি দেওয়া আছে 60, তার মানে আমাদের এই পাশে আছে 60 হবে। ঠিক আছে, তাহলে মনে করেন আমি টপ ভিউটা একটা রেক্টেঙ্গেল হবে, তো টপ ভিউর আমি 60 আর এই সাইডে 65, এই দুটো জিনিস আমি ড্র করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেন বাকি এই যে টপ ভিউর বাকি দেখেন, এখানে একটা সলিড লাইন আছে, এখানে একটা সলিড লাইন আছে, তারপর আরো বাকি অনেকগুলো হিডেন লাইন আছে, সেন্টার লাইন আছে, এগুলো আমি সব পরে ড্র করব। দেন এই ফ্রন্ট ভিউতে আসেন। ফ্রন্ট ভিউতে এক্স্যাক্টলি আমি কি দেখবো? এই যে ফ্রন্ট ভিউর সামনে যেটা আছে মোটামুটি এইটাই দেখবো। আর এখানে একটা সার্কেল আছে, তো এই সার্কেলের কারণে আমি এখানে দুইটা হিডেন লাইন আর একটা সেন্টার লাইন দেখবো। ঠিক আছে না, যেমনটা এখানে দেখছেন। এখন এই জিনিসটা আমি ড্র করব কিভাবে? এখানে দেখেন আপনারা এই ফিগারের ভিতরে কি কোথাও রাউন্ডস এন্ড ফিলেটস দেখতে পাচ্ছেন? আমাকে বলেন তো, এই অবজেক্টের ভিতরে কোথাও রাউন্ডস বা ফিলেটস কি আছে? এবং থাকলে কোনটা আছে? এই জিনিসটা, হ্যাঁ এইটা হচ্ছে ফিলেট মেইনলি। ঠিক আছে, আর উপরে দুইটা যে রাউন্ডস এর কথা বলছেন এগুলো হচ্ছে আমার অবজেক্টের সার্কেলের কারণে চলে আসে। ঠিক আছে, এইটা আসলে ঠিক রাউন্ডস না। কারণ আমি বলেছিলাম কি রাউন্ড জিনিসটা কি হয় আপনার হচ্ছে দুইটা সারফেসে ইন্টারসেকশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেইনলি এখানে ফিলেটটা আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফিলেট। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ফিলেটের কোনো রকম ডাইমেনশন দেওয়া নেই। এই ফিলেটে কি কোনো ডাইমেনশন দেওয়া আছে? খেয়াল করে দেখেন তো, জি না স্যার। এখানে কোন রকমের ডাইমেনশন দেওয়া নেই। যদি কোনো ডাইমেনশন না দেওয়া থাকে তবে আপনারা কনভেনশনালি 3 মিলিমিটার ধরে নেবেন। কোন ডাইমেনশন না দেওয়া থাকলে সেটা হচ্ছে 3 মিলিমিটার ধরে নেবেন। তো দেখেন এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগের মতো, জাস্ট এখানে একটা ফিলেট অ্যাড করা হয়েছে। ফিলেটের কারণে ড্রয়িং এ একটু চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, আপনি তো মনে করেন এটা হচ্ছে আমাদের 12 মিলিমিটার দেওয়া আছে, তো এখান থেকে তো 12 মিলিমিটার আপনি ড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তো 12 মিলিমিটার ড্র করার পরে আপনার হচ্ছে 10 মিলিমিটারের রেডিয়াসের একটা সার্কেল তৈরি হবে। তো 10 মিলিমিটার রেডিয়াস একটা সার্কেল তৈরি করে ফেললেন। তো এখন আপনাদের এখানে একটা ফিলেট দেওয়া আছে, এই ফিলেট জিনিসটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এখন ফাইনালি ফিলেটটা আপনি এখানে অ্যাডটা করবেন কিভাবে, এটা হচ্ছে আমার মেইন কনসার্ন। তো মনে করেন ফিলেটে আমাদের কোনো দেওয়াই নাই যে হচ্ছে ফিলেটটার ডাইমেনশন কত, তো আমরা হচ্ছে কনভেনশনাল 3 মিলিমিটার ধরে নিলাম। তো মনে করেন এখানে এই যে একটা সার্কেল তৈরি হবে, এই সার্কেলে হচ্ছে রেডিয়াস হবে 3 মিলিমিটার। ঠিক আছে, এখন 3 মিলিমিটার ঠিক আছে। এই যে আপনার একটা সলিড শার্প এজ দেখতে পাচ্ছেন, বা এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এখন এখান থেকে এটা ডিস্টেন্স কতটুকু হবে এটা কি আমরা জানি? স্যার 12। না 12 না, দেখেন 12 তো হচ্ছে এই পর্যন্ত। এরপরে এর সাথে একটা কি যোগ হচ্ছে, আমার ফিলেট যোগ হবে। ফিলেট যোগ হওয়ার কারণে এই এজটা কি আমার আরো নিচে নেমে গেছে না? তাহলে তো এক্স্যাক্টলি এইটা থেকে এইটার ডিস্টেন্স তো 12 হতে পারে না। কারণ দেখেন এখান থেকে এইটার ডিস্টেন্স 12, এই যে এই পর্যন্ত 12। তাহলে এইটা থেকে এটা কি 12 হতে পারে? এটা থেকে ডিস্টেন্স কেমন হবে, কোনো আইডিয়া আছে? আ- আমি কিন্তু 9। আপনাদের বলে দিচ্ছি কিভাবে বের করবো। হ্যাঁ বলেন, হ্যালো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা এখান থেকে 12 থেকে -3 করে দিব, কারণ আমাদের হচ্ছে এখানে বরাবর একটা সার্কেল তৈরি হচ্ছে। তো সেই সার্কেলের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার ফিলেট হিসেবে চলে আসবে। তো এক্স্যাক্টলি এখান থেকে আমার 3 মিলিমিটার মাইনাস হবে, তার মানে এটা হচ্ছে আমার হাইট থেকে উপরে 9 মিলিমিটার, মানে এখান থেকে আমার এটা 9 মিলিমিটার থাকবে। তো এটা যদি আমরা ড্র করে ফেলতে পারি তো তারপর হচ্ছে আমরা এটা তো আমরা ইজিলি ড্র করতে পারবো। আপনাদের দেখেন এই টপ ভিউতে এখন আমার প্রচুর পরিমাণে আমাদের হিডেন লাইন আসছে আর সলিড লাইন আসছে। তো দেখেন স্যার এখানে সাউন্ড টপ অনেক লো ভিউর আসতেছে। ভিতরে দুইটা সলিড লাইন আসছে। তো এই সলিড লাইন দুটো কেন আসছে? এই যে দুইটা সলিড লাইন আছে না, এই যে এই একটা সলিড লাইন আছে আর এখানে একটা সলিড লাইন। হ্যালো, এটা বলতে পারবেন না আপনারা এই দুটো সলিড লাইন কেন আসছে? জি স্যার, ওই যে ফিলিপসটা যে আর্ট করলাম সেখানে সেই তার সেন্টার বরাবর। কোনটা কোনটা ড্র করলাম? এই যে এই ফিলেটটা ড্র করলাম তার সেন্টার বরাবর? না, ও না স্যার, তার মানে নিচে নিচে যে সলিড লাইনটা আছে, সারফেসটা আছে সেখান বরাবর, নিচে যে মানে সলিড লাইন। ফিলিপসটা যেখানে অ্যাড হয়েছে। আচ্ছা হ্যাঁ,
তো মেইন জিনিসটা হচ্ছে আপনাদের এই সলিড লাইনটা ড্র করার কারণ হচ্ছে এখানে আছে প্লেনের চেঞ্জ। দেখেন এখান থেকে এখানে একটা ডিফারেন্ট প্লেন আসছে, তো দুইটা ডিফারেন্ট প্লেনের চেঞ্জের কারণে মেইনলি আমাদের সলিড লাইনটা আসছে। তো এই সলিড লাইনটা আসলে কোন বরাবর হবে, এই যে আমাদের যে মানে রেডিয়াস যেটা আছে, ডায়ামিটারটা আছে, যে আমাদের এখানে একটা সার্কেল আছে, তো এই সার্কেল যেখানে শেষ হয়েছে আর এখান থেকে আমাদের যে ফিলেটের যে সার্কেল শুরু হয়েছে, এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্ট বরাবর মেইনলি হচ্ছে আমাদের এখানে এটা আসবে, আপনাদের হচ্ছে এই সলিড লাইনটা আসবে। পাকা চলে হয়ে যাচ্ছে এখান থেকে এই সলিড লাইনটা আসবে। তো অ্যাজ ইউজুয়াল তো এটা আসলো, দেন আমাদের এখানে দেখেন অনেকগুলো হিডেন লাইন আছে। তো আমরা এক এক করে দেখি হিডেন লাইন গুলো আসলে কার কার জন্য আসবে। ঠিক আছে, সলিড লাইনটা তো আসলো কেন আমরা বুঝলাম, এখন আমরা দেখবো যে হিডেন লাইনটা আসলে কার কার জন্য হিডেন লাইন আসবে। তো দেখেন এখানে আছে আমাদের একটা সার্কেল আছে ভিতরে, তাই তো? তো সার্কেলের জন্য তাহলে আমাদের কয়টা হিডেন লাইন আসবে? স্যার দুইটা। দুইটা হিডেন লাইন আসবে, এক্স্যাক্টলি। তো মনে করেন এখানে হচ্ছে দুইটা হিডেন লাইন আমার সার্কেলের জন্য আসছে, এখানে এই বড় একটা হিডেন লাইন আসবে, এই বড় একটা হিডেন লাইন আসবে, যেটা আমরা মনে করলাম এই বড় একটা হিডেন লাইন পজিশন দিয়ে নিয়ে নিব, এই বড় একটা হিডেন লাইন আমরা পজিশন নিয়ে নেব। এখন এখানে সার্কেল বাদেও আরো একটা জিনিস আছে, এখানে দেখেন নিচে একটা চ্যানেল আছে, চ্যানেলটা দেখতে পাচ্ছেন? এই যে এই সাইডে একটা চ্যানেল আছে। জি স্যার, এটার জন্য আরো চারটা আছে। হ্যাঁ, তো এই চ্যানেলদের উপরে এবং নিচের এই জিনিসটা তো ইকুয়াল প্লেস না, মানে এখান থেকে এবং এখান থেকে এই দুইটা জিনিস তো আর ইকুয়াল প্লেসে নাই, দুইটা হচ্ছে ডিফারেন্ট আছে এবং দুইটা অ্যাঙ্গেল আলাদা আলাদা করে রাখছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, অনেকের কাছে মনে হচ্ছে কথা শোনা যাচ্ছে না, কেউ একজন চ্যাটে মেসেজ দিচ্ছে। আচ্ছা দেখেন, তো হচ্ছে আমাদের হচ্ছে এই যে আমাদের একটা নিচে একটা চ্যানেল আছে যেটা আমাদের একটা হিডেন ফিচার, যেটা কিন্তু আমরা উপরে টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি না। তো যেহেতু ভিতর হিডেন ফিচার, সাউন্ড লো। আপনাদের কি সাউন্ড তাহলে একটু, আমার এখান থেকে তো সবকিছু ওকে আছে, আমি স্যার এখন ঠিক আছে, এখন এতক্ষণ ঠিক আছে স্যার। এতক্ষণ লো ছিল। ও আচ্ছা ঠিক আছে। আর নেট মাঝে মাঝে আপনার ইন্টারনেটের একটু সার্ভিস সমস্যা হচ্ছে, তো হয়তো তার কারণে হয়তো সাউন্ড একটু সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে ভিতরে একটা চ্যানেল আছে, বলছিলাম যে চ্যানেলটা আমরা উপরে টপ ভিউ থেকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না। তো যেহেতু এটা একটা হিডেন ফিচার, তো এই চ্যানেলের কারণে আমাদের হিডেন লাইন গুলো আসবে। তো যেহেতু আবার এখানে দেখতেছি যে আমরা দুইটা জিনিস, দুইটা কার্ভ লাইন সেম পজিশনে না, এটা যদি এইভাবে সেম থাকতো তাহলে আমাদের জাস্ট একটা হিডেন লাইন আসতো। তো এখানে যেহেতু আমাদের দুইটা সেম পজিশনে, তাহলে প্রত্যেকটা সাইড থেকে আমাদের দুইটা করে হিডেন লাইন আসবে। তো এই বরাবর আমাদের একটা হিডেন লাইন যাবে, আবার এই সাইড বরাবর আমাদের একটা হিডেন লাইন যাবে, আবার আমাদের এই বরাবর একটা হিডেন লাইন যাবে, আবার এই বরাবর আমাদের একটা হিডেন লাইন যাবে। তো এই কারণে দেখেন টোটাল আমাদের সার্কেলের জন্য দুইটা হিডেন লাইন আসছে, এবং দুই সাইডে কার্ভের জন্য এখানে 1 2 3 4 5 6 টোটাল 6টা হিডেন লাইন আছে, মানে এই একটা কোশ্চেনে আমাদের টোটাল 6টা হিডেন লাইন আছে। আর যেহেতু এখানে একটা সার্কেল আছে বা একটা কার্ভ আছে, তো এই জন্য আমাদের একটা সেন্টার লাইন দেওয়া লাগে। তো এই দেখার জন্য দেখেন একটা সেন্টার লাইন আছে এবং 6টা হিডেন লাইন আছে। ঠিক এটা হচ্ছে সিমেট্রি, তো এই জন্য জাস্ট অপোজিট পাশেও সেম জিনিসটা আসবে। আর এখানে রাইট হ্যান্ড সাইড ভিউটা দেখেন, রাইট হ্যান্ড সাইড ভিউতে আমরা যদি এই পাশে দেখতাম জাস্ট একটা রেক্টাঙ্গুল দেখতাম, রেক্টাঙ্গেল ছাড়া আর কিচ্ছু না। তো রেক্টাঙ্গুলের জাস্ট লেন্থটা থাকতো কার লেন্থের সমান, এখানকার লেনটা থাকতো কার কার ওয়াইডের সমান, এই লেনটা থাকতো এখানকার যে ওয়াইড সে ওয়াইডের সমান, আর এর হাইটটা এই হাইটের সমান হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমরা জাস্ট একটা রেক্টেঙ্গল দেখছি, বাট এখানে বাইরে অনেকগুলো ফিচার আছে। ফিচার গুলো কি কি আছে? এখানে একটা সার্কেল আছে, এই সার্কেল বরাবর একটা চ্যানেল আছে, এখানে আর একটা সার্কেল আছে, আর এখানে নিচে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যায় যে এই সার্কেলটা, এই যে সার্কেলের কারণে আমাদের দুইটা জাস্ট হিডেন লাইন চলে আসছে। আর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের কারণে এখানে একটা হিডেন লাইন চলে আসছে। আর হচ্ছে আমাদের এখানে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের কারণে এখানে হচ্ছে আমাদের হিডেন লাইন এবং সেন্টার লাইন চলে আসছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। রাইট হ্যান্ড সাইডের ভিউ গুলো কি বুঝতে পারছেন? আসলে বুঝতে পারছেন? এখানে না একটা জিনিস মিসিং আছে, বলেন তো কি মিসিং আছে? এখানে না সবগুলোর লাইন ড্র করা হয়নি, একটা লাইন মিসিং আছে, আমাকে বলেন কি মিসিং আছে, তাহলে বুঝবো যে আসলে আপনারা বুঝছেন। আমাকে বলেন, এখানে এই ফিগারের ভিতরে একটা লাইন মিসিং আছে, কোন লাইনটা মিসিং আছে? স্যার ফিলেটের জন্য হিডেন লাইন। না, ফিলেটের জন্য আমরা কোনো হিডেন লাইন ইউজ করি না।
আমরা ফিলেটের জন্য এখানে কোনো হিডেন লাইন দিব না আমরা। কারো কোনো আইডিয়া নেই? মানে দেখেন এই যে ভিতরে একটা সার্কেল দেওয়া আছে, তো এই সার্কেলটা একেবারে মনে করেন ফুল একটা চ্যানেল বরাবর হয়ে গেছে, তো এখানে আমরা এই সার্কেলের জন্য জাস্ট দুইটা হিডেন লাইন দিচ্ছি, বাট এখানে এই বরাবর একটা সেন্টার লাইন দেওয়া উচিত ছিল না? কি মনে হয় আপনাদের? জি স্যার, জি স্যার।